প্রচন্ড রাগে হাতটা মুষ্টি করে নিয়েছে সাইফ। শরীরে রক্ত টগবগ করছে। কোন মাহাদি ভাই এটা? ওপাশ থেকে আবারও শোনা যায় সেই কণ্ঠস্বর। কিরে বুড়ি, কথা বলিস না কেন? প্রিয়তা তোর নাম্বারটা দিল। সাইফ বহু কষ্টে নিজের রাগ সংবরণ করে উত্তর দিল, কে আপনি? সাইফের পুরুষালী কণ্ঠস্বর পেয়ে ওপাশের মানুষটি হয়তো অবাক হলো কিঞ্চিত। সে পাল্টা প্রশ্ন করে বসলো, তুমি কে? সাইফ দাঁতে দাঁত খিঁচিয়ে বলল, আগে প্রশ্নের উত্তর দিতে হয়, পাল্টা প্রশ্ন করতে হয় না। জানেন না নাকি? সে তো বুঝলাম, কিন্তু আমি তো অদিতিকে কল করেছি। তুমি কে বাছা? সাইফের রাগ বোধহয় এবার আর সংযত করা সম্ভব না। জিদের সাথে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আমি অদিতির স্বামী। অপর প্রান্তের মানুষটি কথা শোনা যায় না আর নিশ্চুপ হয়ে গেছে বোধহয়। ভারী কি গলায় আবারও বলো, কি বললে? আরেকবার বলো। কথা শুনতে পান না নাকি? আমি অদিতির স্বামী। অদিতি আমার স্ত্রী। আপনি কে তাই বলুন। ভিজে উঠল অপর প্রান্তের মানুষটির চোখের পাতা। বেশ শান্ত গলায় জবাব দিল, আমি অদিতির চাচাতো ভাই। সাইফের রাগ এবার মাত্রা ছাড়ালো। ও, আই সি। সেই বজ্জাতটার বংশধর, রাইট? সে নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র টাকার জন্য। অপমানের মুখটা থমথমে হয়ে গেল মাহিদের। কেবলই ছোট করে বলল, অদিতি আসলে আসলে বলবেন ওর মাহিদ ভাই কল করেছিল। সাইফ আবারও গরম হয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই ওর মাহিদ ভাই? নেক্সট টাইম আমার ওয়াইফকে কল করার আগে 10 বার ভাববেন। মাইন্ড ইট। কলটা কেটে নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিল সাইফ। ইচ্ছে করছে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিতে। এই মেয়েটাকে সাইফকে শান্তি দিবে না নাকি? হঠাৎ অদিতির কথা উদয় হলো মনে হয়। এই মুহূর্তে একটু পাশে থাকলেও তো পারত। এই মেয়েটা বাড়ির সবার খেয়াল রাখে, শুধু নিজের স্বামীরটা বাদে। অদিতির খেয়ালটুকুতে মোটেও সন্তুষ্ট হয় না সাইফ। সে চায় তার ওয়াইফ সব সময় তার কাছাকাছি থাকুক, তার যত্ন করুক, তার খেয়াল রাখুক, তার সাথে সময় কাটাক। কিন্তু অদিতি ভালো স্ত্রী হওয়ার আগে বাড়ির ভালো বউ হওয়ার যুদ্ধে নেমেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই গেল অদিতির খোঁজে। অদিতি তখন তুমুল আর নদীর চিন্তায় মগ্ন হয়ে আছে। সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে ফ্লোরে। ভেজা চুলগুলো টাইলসের অপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব উদাস দেখাচ্ছে মেয়েটিকে। সাইফ সিঁড়ি থেকে নামতেই প্রিয়তমার উদাস মুখমণ্ডল কেমন যেন এলোমেলো দেখাচ্ছে। মেয়েটাকে সাইফ নিচে নিয়ে এসে আচমকা অদিতির ঘাড়ে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল। অদিতিও খানিকটা চমকে উঠল হঠাৎ। পেছনে তাকিয়ে স্বামীর মুখশ্রী দেখেই আবারও তা মিলিয়ে গেল। সাইফের বরাবরের পছন্দ অদিতির ঘাড়ের অংশে কামড় দেওয়া, কিন্তু সেই দিনের ঘটনা মনে পড়ার পর আবার নিজেকে সংযত করলো। আলতো করে চুমু খেলো অদিতির কাঁধে। অদিতিও স্বামীর বুকে হেলে পড়ল। সাইফ অদিতিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবুই? কেমন একটা লাগছে তোমায়? বলো আমাকে, বলো। অদিতি সাইফের বুকে মাথা ঠেকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন তাই না? সাইফ অদিতির ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, কেন, তুমি বোঝো না বুঝি? অদিতি সাইফের দিকে তাকিয়ে বলল, আমিও তো বাসি। সাইফ অদিতির কপালে আলতো করে চুমু খেলো। অদিতি শান্ত গলায় বলল, আপনি তো আমাকে পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে এনেছিলেন। হুম, তো কি খবর? কি করব? ভালোবাসি, বিয়ে করব না? অদিতি সাইফের দিকে তাকিয়ে নিজের নরম তুলতুলে হাতটা সাইফের গালে স্পর্শ করে বলল, নদী আপু তো তাই করেছে, তোমল ভাইয়াকে ভালোবেসে বিয়ে করেছে। তাহলে ওর বেলায় কেন এই অবিচার হচ্ছে? সাইফের হাস্যোজ্জ্বল মুখটা কিছুটা মলিন হলো। হাঁপ ছেড়ে বলল, তোমার ছোট মাথায় অত কিছু ঢুকবে না বউ। তুমি আপাতত আমাকে আদর করো। অদিতি করুণ স্বরে বলে উঠল,
এগুলো যে আমি আর সহ্য করতে পারছি না। একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে তার দুর্ঘটনার খবর শুনে সুইসাইড করতে পারে, বুঝতে পারছেন আপনি? সাইফ কথা এড়িয়ে চলার চেষ্টা করলেও মনে মনে বুঝতে পারছে অদিতি ঠিকই বলেছে। নদী, আচ্ছা নদী সুস্থ হয়ে আসুক, তারপর দেখা করা যাবে। ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করলো হাবিব চৌধুরী, হাসান চৌধুরীর সাথে আঞ্জুমানও। অদিতি আর সাইফ দুজনেই উঠে দাঁড়ালো। হাসান আর হাবিব এসে সোফায় বসলেন। ওরা কিছু একটা নিয়ে ফুসুর ফুসুর করছে। সাইফ জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? নদী ঠিক আছে তো? হাবিব চৌধুরী রুক্ষ গলায় জবাব দিল, ঠিক না থাকার কি আছে, সামনে ওর বিয়ে, ঠিক তো থাকতেই হবে। অদিতি এটা ভেবে খুশি হয়ে গেল যে তুমুলের সাথে বিয়েটা বুঝি মেনে নেবে হাবিব। কিন্তু সাইফ বুঝতে পারছে না ওরা অন্য কোনো প্ল্যান করেছে। কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, বিয়ে মানে? কিসের বিয়ে? এই অবস্থাতে এ, করে কার সাথে বিয়ে দিবে অদিতির? হাসান চৌধুরী বলল, আমরা বাড়ির মুরব্বি, আমরা যা ডিসিশন নিয়ে অবশ্যই জেনে শুনেই নিয়েছি। ছেলে ভালো, ছেলের পরিবারও ভালো, বিদেশে নিজেদের ব্যবসা আছে, বিয়ের পর নদীকে বিদেশে নিয়ে যাবে। অদিতির হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। ওরা অন্য কারোর সাথে নদীর বিয়ের কথা বলছে, তার মানে? কিন্তু নদীর স্বামী তো তুমুল। অদিতি বলল, কিন্তু কাকাই, নদী আপুর সাথে তো তুমুলের বিয়ে আগে থেকেই হয়ে গেছে, এটা তো আইনত অবৈধ হবে, তাই না? হাবিব চৌধুরী এমনিতেই অদিতিকে সহ্য করতে পারে না, তার মধ্যে মুখে মুখে পাকামি করাই। রুক্ষ কণ্ঠে বলল, আইন কানুন কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে? অসভ্য মেয়ে, বড়দের মাঝখানে কথা বলো। আর তোমাকে কতবার বলেছি আমার বাবার মেয়ে আর আমাদের ব্যাপারে কোনো কথা বলবে না। স্ত্রীর অসম্মান কোনো কালেই পছন্দ না সাইফের। আগের বার অদিতি কিছু বলতে না দিলেও এবার আর সাইফকে থামানো গেল না। আমার স্ত্রীর সাথে ঠিক করে কথা বলবে কাকাই। আর তাছাড়া ও তো ঠিকই বলেছে, তুমুলের আইনত বিবাহিত স্ত্রী নদী, এখন তুমি অন্য কোথাও বিয়ে দিবে বললেই হলো নাকি? আগে তো ডিভোর্স করাতে হবে, তাও আবার দুজনের সম্মতিতে। হাবিব পিছেল হাসলো, কোন বিয়ের কথা বলছো তুমি সাইফ, যেটা ওর মনেই নেই? নদীর মনে নাই থাকতে পারে কাকাই, কিন্তু তুমুলের কিন্তু স্পষ্ট মনে আছে, ভুলে যেও না। হাসান চৌধুরী সাইফকে ধমক দিয়ে থামিয়ে দিল। তুমি চুপ করো সাইফ, নদীর বাবা হাবিব ও যা ভালো মনে করে তাই করবে। অগত্যা অদিতি আর সাইফ চলে আসলো নিজেদের রুমে। সাইফ কিঞ্চিত রেগে অদিতিকে বলল, এই জন্যই তোমাকে বারবার বলি ওদের মধ্যে কথা বলতে যেও না। অদিতি মনটা ভার করে বিছানায় গিয়ে বসলো। তখন সাইফের হঠাৎ করে মনে পড়লো মাহিদের কথা। মাহিদকে? সাইফের মুখে মাহিদের নামটা শুনে অদিতি খানিকটা ভড়কে গেল। আমার চাচাতো ভাই হয়, আপনি কি করে জানলেন? অদিতির ফোনটা অদিতির সামনে ছুড়ে দিয়ে বলল, নাও, কল করেছিল তোমার প্রাণের ভাই, নাম্বারটাও নাকি ম্যানেজ করে নিয়েছে। অদিতি উৎফুল্লের সাথে বলল, কি, মাহিদ ভাই কল করেছিল? অদিতির মাহিদের প্রতি এমন আগ্রহ দেখে সাইফ যেন আরো ছুটে গেল। তখন থেকে মাহিদ 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 এক নাম জপে যাচ্ছ। সেই নরপশুর বংশধর যারা তোমাকে বিক্রি করে দিয়েছিল, তুমি তাদের নাম আবারও মুখে নিচ্ছ? অদিতি সাইফের কাছে এগিয়ে এসে সাইফের বুকে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, মাহিদ ভাই অনেক ভালো, বিশ্বাস করুন, ওনার সাপোর্টে আমি পড়াশোনাটা করতে পেরেছি। সাইফ রেগে অদিতিকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন মাহিদ ভাই তোমার কাছে ভালো হয়ে গেল আর আমি খারাপ, তাই তো? আশ্চর্য, আমি আপনাকে খারাপ কেন বলতে যাব? তুমি তো কি মিন করলে? খারাপই তো আমি। অদিতি বুঝলো তর্ক করলে আরো ক্ষেপে যাবে সাইফ, নিজেই চুপ হয়ে গেল। মাথা নিচু করে বলল, সরি, আর জীবনেও মাহিদ ভাইয়ের নাম মুখে নিব না। মুখে নিতে পারো, তবে সেই দিনের পর থেকে মুখটা আর থাকবে না। অদিতি সাইফকে শান্ত করার উপায় খুঁজছে। সাইফের কাছাকাছি ঘেঁষে দাঁড়িয়ে বলল, এমনিতেই বাচ্চা বিড়াল বলে খুব আদর করে দেন, এখন কি? অদিতির কথা শেষ হওয়ার আগেই সাইফ রক্তচক্ষু নিয়ে তাকায় অদিতির দিকে। অদিতি মাথা নুইয়ে ফেলে আলগোছে।
এভাবে বোধহয় রাগ ভাঙানো যাবে না লোকটার। কিন্তু অদিতিকে অবাক করে দিয়ে সাইফ কোলে তুলে নিল অদিতিকে। চোখ মুখ এখনো কঠোর। অদিতির অবাক ভয়ে পরিণত হলো যেন। সেই দিনের কথা মনে করে আবার তেমন শাস্তি দিবে না তো? ওর ভাবনার মধ্যেই সাইফ বিছানায় ছুঁড়ে ফেললো। অদিতির আজ সরে যায় না, আরো জড়িয়ে নেয় সাইফকে। সাইফ কিছুটা অবাক হয়, বুঝতে পারে না অদিতি কি করতে চাইছে। অদিতি নরম ওষ্ঠদ্বয় স্পর্শ করে সাইফের খোঁচা খোঁচা দাড়ির গালে। সাইফের মস্তিষ্ক থেকে রাগ যেন বেরিয়ে যাচ্ছে কর্পূরের মতো। স্বামী স্বীয় স্ত্রীর আদর ভুলিয়ে দিচ্ছে সকল অভিযোগ। অনেকটা শান্ত হলো সাইফ, আলগোছে মুখ ডোবালো অদিতির ঘাড়ে। কিন্তু তাদের এই অবলায় এই ভালোবাসা বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচে শোনা যাচ্ছে কোলাহল, খুব জোরে জোরে চিৎকার করছে কেউ। কিন্তু অদিতি স্পষ্ট শুনতে পাচ্ছে তুমুলের গলা। তুমুলের কণ্ঠস্বর শোনার পর থেকেই অদিতি নিচে আসার জন্য আকুপাকু করছে। কিন্তু সেই মুহূর্তে সাইফ ছাড়েনি অদিতিকে। সন্ধ্যার দিকে সাইফ ঘুমিয়ে পড়ার পর অদিতি নিচে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চামেলিকে কোথাও খুঁজে পায় না। সায়রাকে জিজ্ঞেস করে, কাকিয়া কেউ এসেছিল? সায়রা একটু রুক্ষ হয়েই বলল, তুমি কার আসার কথা বলছো বলো তো? অদিতি বুঝলো সায়রা তার কথা মোটেও পছন্দ করছে না এবং উত্তর উনি দেবেন না। কণ্ঠ নিচু করে মিনমিনে গলায় বলল, না মানে নিচে কার যেন চিৎকার চেঁচামেচি। অদিতির কথা শেষ হওয়ার আগেই সায়রা বলল, কত দিকল কান তোমার, কত দিকে কান তোমার থাকে, হ্যাঁ? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। এত পাকনামো করতে কে বলেছে তোমাকে? অদিতি মাথা নিচু করে দিঘির রুমের দিকে হাঁটা দেয়। সায়রা আবারও পেছন থেকে ডাকে, পারলে নদীর রুমটা একটু গুছিয়ে দিয়ে এসো, মেয়েটাকে কাল বাড়িতে আনা হবে। নদীর বাড়ি ফেরার কথা বেশ খুশি হয় অদিতি। নদীর রুমে গিয়ে ঘরটা গোছগাছ করে নেয়। মনে মনে ভাবছে চেঁচামেচির সময় যদি চামেলি বাড়িতে থেকে থাকে তবে এই কথাগুলো সব শোনা যাবে। বাড়ির সকলে যে যার ঘরে। হাসান চৌধুরী আর আঞ্জুমান নদীর সাথে হাসপাতালে। সাইফও ঘুমাচ্ছে। দিঘির পরীক্ষা চলে বিধায় রুম থেকে বের হয় না। এমনিতেই বাবা মায়ের চোখে বেশ অপরাধী হয়ে আছে দিঘি, তাই আর ড্রয়িং রুমে সচরাচর আসে না। অদিতি কোনো কাজ না পেয়ে ছাদে চলে যায়। এখন বেশ ভালোই গরম পড়েছে। ছাদের ফুরফুরে হাওয়া ভালোই লাগছে অদিতির। এই বাড়িতে আসার পর এই প্রথম ছাদে এলো। রেলিং ধরে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে বাতাস অনুভব করতে থাকে, বেশ শান্তি লাগছে। ওপর তলা থেকে নিচের বিল্ডিং গুলো কেমন যেন ছোট ছোট দেখায়, যদিও এর থেকে উঁচু উঁচু বিল্ডিং চারিদিকে দেখা যাচ্ছে। গ্রামে বড় হাওয়ায় কখনো কোনো দালানের ছাদে চড়ে চড়েনি অদিতি, তাই একটু বেশি ভালো লাগছে। সিঁড়ি থেকে চামেলির গলার আওয়াজ পাওয়া যায়। অদিতি পেছন ফিরে বলে, চামেলি আপা, এইখানে আমি, আসো। চামেলি ছাদে এলো, হাতে একটা বাটি, তাতে কিছুটা চালতার আচার। চিলে কোঠার ঘর থেকে একটা চেয়ার বের করে আনলো। অদিতিকে বসতে দিয়ে চালতার আচারের বাটিটা হাতে ধরিয়ে দিয়ে বলল, খাইয়া দেখেন ভাবি, আমি কিন্তু মেলা ভালো আচার বানাই। অদিতি বাটিটা হাতে নিয়ে বলল, আরেকটা চেয়ার আনতে। তুমি কোথায় বসবে? চামেলি ছাদের ওপরেই বসে পড়লো কোনো কিছু ছাড়া। আমি, আমার কিছু লাগবে না ভাবি, খান। চামেলির পোশাক আশাক অদিতির খুব একটা ভালো লাগে না, কিন্তু মানুষের কথাবার্তা খুব ভালো। অদিতি কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আচ্ছা চামেলি আপা, তোমার স্বামী কোথায় থাকে গো? চামেলি পা জড়ো করে বসে নির্লিপ্ত ভাবে জবাব দিল, হ্যাঁ তো রিক্সা চালাই ভাবি, ওই যে পাশের বস্তিতে আমরা থাহি, হ্যাঁ বাড়িতে যাওয়ার পথে আমারে রিক্সা কইরা নিয়ে যায়। অদিতি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চামেলির দিকে। তুমি বাচ্চা নিতে পারো তো এখন? চামেলি মুচকি হেসে বলল, কি যে কন্যা আপা, হ্যাঁ চালাই রিক্সা, আমি করি মানুষের বাড়িতে কাম। কাম যা কামাই হ্যাঁ নেশা কইরা উড়াইয়া দেয়। দুই পেটই চলে না, আবার পোলা পাইন হইলে খাওয়ামু কই থেকে? এই সমস্যাটা অদিতি বোঝে। সে নিজেও গরিব ঘরের মেয়ে। তার বাবা মারা যাওয়ার পরে সংসারে যেই অভাবটা দেখা দিয়েছিল ভোলেনি অদিতি। অদিতির মা পাশের মিলে কাজ নিয়েছিল, আর
সেখানেও সুবিধা করতে পারেনি। পরবর্তীতে অদিতির মা গ্রামের লোক বুঝিয়ে শুনিয়ে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পরও সুখ হয়নি তার। স্বামী নেশা করতো, রোজ মারতো বাড়ি ফিরে, তারপর একদিন মারাই গেল। তখনই অদিতির জীবনটা কালো মেঘে ঢেকে গেল। সৎ বাবা ঢাকায় কোনো আত্মীয় বাড়ি যাবে বলে নিয়ে এসে বেচে দিল কুঠিতে। অদিতির গা শিউরে ওঠে। চামেলি অদিতিকে উদাস দেখে বলল, কি কও ভাবি, কথা কও না কেন রে? আচার ডি ভালো হয় নাই? ভালো হয়েছে। আচ্ছা, তুমি এমন পোশাক কেন পরো? খুব বাজে লাগে তোমাকে চামেলি আপা। তুমি মাশাল্লাহ কত সুন্দর। একটু শালীন হয়ে চলবে, দেখবে কত ভালো লাগে দেখতে। চামেলি অল্প হাসলো। কি যে কন্যা ভাবি, দুনিয়ায় ভালো লোকের দাম আছে বুঝি? আগে না কও। কত ভালো আছিলাম, কত মানসে ভালো কইয়া বদলে ইজ্জতে হাত দেবার চাইছে। অহন খারাপ হয়েছি, অহন ইজ্জতও নাই, আর ইজ্জত হারানোর ভয়ও নাই। অদিতি দেখলো হাসতে হাসতে কথাগুলো বললেও চামেলির চোখের পাতা ভিজে উঠেছে। অদিতি আচার খেতে খেতে বলল, তোমার তো চেহারা স্রোত মাশাল্লাহ, তা ওই লোকটার সাথে কেন বিয়ে দিল? চামেলি আকাশের দিকে তাকিয়ে মলিন মুখে বলল, ছোটকালে মাই মরছে, বাপে মাস ঘুরতেই বুয়া কইরা নিয়া বিয়া কইরা আনছে, তাও বড় পোলাওয়ালা এক বেডিরে। আর সেই পোলা নিয়া আমাগো বাড়িতে থাকতো। বাড়ির বেবাকে সব কাম আমাকে দিয়াই করাইতো। সকলে দুইটা রুটি রাইতে সকালে দুইটা রুটি আর রাইতে ওরা খাইয়া বাঁচলে এক মুঠো ভাত দিত। না থাকলে পানি খাইয়া শুইয়া পড়তাম। আব্বাই কোনো প্রতিবাদ করতো না, সেই সব অবধি ঠিকই ছিল। কিন্তু ওই মহিলার পোলা কেমন যেন বাজে নজরে দেখতো আমারে। সুযোগ পাইয়া গায়ে হাত দিত। আমি আব্বাইরে কইলে সৎ মাই আমারে ধইরা মারতো। আমিও চেষ্টা করতাম সবসময় ওর থেকে দূরে থাকার, কিন্তু একদিন সব সীমা পার করে ফেললো ও। আমি ছিলাম 13 বছরের। মাই আর বাপে গেছিল পাশের গ্রামে যাত্রা দেখতে। সেই দিন খালি বাড়ি পইরা আমারে। আর কথা বলে না চামেলি, আঁচল দিয়ে চোখ মোছে। অদিতিও চোখের পানি বেয়ে পড়ছে চামেলির কথা শুনে। চামেলি কিছুক্ষণ পর ভেজা গলায় বলল, তারপর বাবা মাই বাড়িতে আইলো, কইলাম সব। মাই খুব মারলো আমারে। আব্বাই খুব চিন্তিত হইয়া বইসা রইল। গ্রামের লোক হইন্যে সি সি করব। মাই কইল, শিগগিরই বিয়া দিয়া দাও, সমাজের মাইনষে জানলে আর মুখ দেহন লাগবো না। তখন ধইরা বাইন্দা মোড়ল বাড়ির কামের লোকের লগে বিয়া দিয়া দিল। রোজ নেশা কইরে বাড়িতে আহে ভাবি, রোজ গায়ে হাত তোলে আমার, যা বেতন পায় কাম কইরা সব নিয়া যায়। নিজের জন্যেও তো কিছু লাগে। অদিতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে চামেলির দিকে। এই হাসি খুশির মানুষটা এত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে, দেখে বোঝার কোনো উপায় নেই। আকাশটা আজ বেশ ভারী। বাংলার ক্যালেন্ডারের ফাল্গুন মাস চলে। মেঘ করেছে বোধহয় একটু একটু। সিঁড়ি বেয়ে সাইফ আসে ছাদে, পরনে ট্রাউজার আর সাদা শার্ট। তার সবগুলো বোতাম খোলা। ঘুম থেকে ওঠাই চুলগুলো অল্প এলোমেলো, মুখটাও শুষ্ক। অদিতিকে বাড়িতে খুঁজে না পেয়ে ছাদে এসেছে। চামেলি সাইফকে দেখেই উঠে গেল। সাইফ অদিতির পাশে এসে দাঁড়াতেই চামেলি আরেকটা চেয়ার এনে সাইফকে দিয়ে নিচে চলে গেল। সাইফ চেয়ার টেনে অদিতির গা ঘেঁষে বসে। ঘাড়ে মাথা রেখে হাসি খিক কণ্ঠে বলে, আমাকে রেখে উঠে এসেছো কেন? অদিতি আচার খেতে খেতে বলো, অনেক সুন্দর চাঁদ উঠেছে, আর একটু আগে এলে আপনাকে দেখাতে পারতাম। এখন তো মেঘে ঢেকে গেছে। তার চেয়ে সুন্দর চাঁদ তো আমার পাশে বসে আছে। অদিতি মাথাটা নিচু করে নিল লজ্জায়। সাইফ অদিতিকে আরো একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে বলো, ওহে প্রেমময়ী, তোমায় হালাল ভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছি, প্রেম করবে আমার সাথে? অদিতি ওপর নিচ মাথা নাড়ে। সাইফ অদিতির কাঁধে চুমু দিয়ে বলল, এখানে প্রেম করা যাবে না, রোমে চলো। অদিতিকে কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নিল সাইফ। অদিতি কোলে চড়েই বলল, এমন প্রেম আমি করতে চাই না। নামা নামায়, আপনি খুব খারাপ, আমাকে সাদাসিধে পেয়ে ফাঁসাচ্ছেন। সাইফের কানে যায় না কোনো কথা। অদিতিকে রুমে এনে দরজাটা বন্ধ করে দেয়। অদিতিকে বিছানায় টেনে এনে অদিতির কাছে যেতে গেলে সরে যায় অদিতি। ফাজলামো করে বলে, প্রকৃত প্রেমিকরা দেহ চায় না, শুধু
চৌধুরী সাহেব, প্রেমে হয় মন দিয়ে। সাইফ অদিতির পাটা ধরে টেনে আনে। তোমার মনের মধ্যে কি আমি পোল্ট্রি মুরগির খামার দিব? তোমার দেহই তো আমার লাগবে। ফুলহারা গ্রামে আজ প্রকৃতির গুমট ভাব বিদ্যমান, চারিদিকে ঝড়ো হাওয়া বইছে। এই বছরের বৃষ্টির আগমন দেখা যায় আগে আগেই। বাতাসের চারিদিকে আমের মুকুলের ঘ্রাণ মোমো করছে। রাত ঘড়িতে 10টার কাঁটা ছুঁয়েছে। বাড়ির সবাই সজাগ, রাতে খাওয়ার প্রস্তুতি চলছে। কবিতা অহাবকে ছড়া পড়ে শোনাচ্ছে। লতিফা আর কদবানু খাবার গরম করছে রান্নাঘরে। বাড়িতে প্রবেশের বড় লোহার দরজাটায় কেউ কড়া নাড়ায়। তুজা ছাড়া আর কেউ না। কদবানু যায় দরজাটা খুলতে, কবিতাও যায় পেছনে পেছনে। বাইরে এরই মধ্যে বৃষ্টির ঝাপটা শুরু হয়ে গেছে। কদবানু গেট খুলতে দেখলো তুজা অর্ধ ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। গ্রাম এলাকা, বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না। হারিকেনের মৃদু আলোয় কদবানু দেখলো তুজার পাশে বউ বেশে এক মেয়ে দাঁড়িয়ে। কবিতাও চোখ চোখ এড়ালো না বিষয়টা। কদবানু চিৎকার করলো, ও বড় আম্মা, দেখো বড় ভাইজান বউ লইয়া আইছে। লতিফা আর ওয়াহাব চকিতে তাকালো সদর দরজার দিকে। কবিতা দেওয়ালে ঝুলানো হারিকেনটা নিয়ে এগিয়ে গেল ঘরের সামনে। হারিকেনের আলোয় স্পষ্ট হলো বধূ সাজের মেয়েটার মুখ। কবিতা চেঁচিয়ে বলল, ও মা, এ দেখি জাবেদা। কবিতার মুখে জাবেদার নামটা শুনে লতিফা বুঝলো এটা জেবা। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হয়ে এলো। যদিও লতিফা এর আগে তুজাকে বলেছিল জেবাকে যেন বিয়ে করে, কিন্তু ছেলে যে এত সুন্দর কথা শুনবে তার ভাবনায়ও ছিল না লতিফার। ওহাবের এই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তুজার কর্মকাণ্ডে নজর দেওয়া বাদ দিয়েছেন উনি। লতিফা এগিয়ে গেল সদর দরজার দিকে। হ্যাঁ রে বাপ, তুই সত্যি বিয়া করছস যেবারে? অনেক ভালো করছস, আয় আয় ভেতরে আয়। মৃদু আলোতে লতিফা দেখলো পেছনে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে, কিন্তু মুখটা ভালো চেনা যাচ্ছে না। ওটা কে রে তুজা? যেবার কোনো আত্মীয় বুঝি? তুজা গা ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকে বলল, শুধু আত্মীয় না, পরম আত্মীয়। ওই লোকটাই হচ্ছে ওনার স্বামী। লতিফার মনের উৎফুল্লটা ফাটা বেলুনের মতো ফোঁস করে বেরিয়ে গেল। বলিস কি, জেবাকে তুই বিয়ে করিসনি? তুজা গায়ের শার্টটা খুলে ফেললো। সোফায় বসে কবিতাকে ইশারা করলো এখানে আসতে। খাইয়া তো কাম নাই, ওই গাছ সিনাল রে আমি বিয়া করুম। ওহাব ছেলের লাগামহীন কথায় গলা খাকারি দিলেন। হুম হুম, এখানে তোমার বাবা আছে। বাল ফালাইতে রইছো কে বইসা? যাও ঘরে যাও। হেন মা, এই পাক্কা নাচ্ছর ওই যে ওই ওই লোকরে নিয়া পূর্বের জঙ্গলে ধরা খাইছে, আর গ্যারামবাসী ধইরা হ্যাঁ রে রাম রহম পুন্দাইতো। পরে বিয়া করাইয়া নিয়ে আইছি। কাইলি ও বউ নিয়ে বাড়ি চইলা যাইব। কবিতা খুব খুশি হলো। এই জাবেদাকে সে কিছুতেই মা মানতে পারবে না। লতিফা বেগম ঝাঁঝিয়ে উঠল জেবার উপরে, ছি মাইয়া, তোমারে ভালো ভাবছিলাম, তুমি কামটা ভালো করলা না মোটেও, ছি। জেবার মুখ অপমানে থমথমে হয়ে গেছে। এতক্ষণ তুজা এক নাগাড়ে মিথ্যা কথা গুলো বলল তার ব্যাপারে। কোথাও ধরা টরা পড়েনি জেবা। সুস্থ হয়ে সাইফ অদিতির মধ্যে ঝামেলা লাগাতো, তাইর জন্যে বিয়ে দিয়ে দিয়েছে। জেবা কোনোভাবেই রাজি ছিল না এই অপরিচিত ছেলেটাকে বিয়ে করতে। মাথায় পিস্তল ঠেকিয়ে বাধ্য করেছে, কবুল বলিয়েছে, আর বাড়ি এসেই মিথ্যা বলছে। বিয়ে না দিলে জেবার কি হাল হতো সাইফ তো ভেবেই তুজা এই সিদ্ধান্ত নিয়েছে। আগের বার যা শিক্ষা দিয়েছিল তাতেই তুজা বুঝে গেছে সাইফ আসলে কি কি করতে পারে। লতিফা জোরে জোরে বলতে বলতে কিচেনে চলে গেল। আবার আজ রাতটা থাক, সকাল বেলা যেন বিদায় হইয়া যায় এই আপদ। তুজা জেবার ঘরে যেতে ইশারা দিল, কারণ এখানে থাকলে লতিফা আরো 4টে কথা শুনিয়ে দিবে। সকাল সকাল নদীকে বাড়িতে আনা হয়েছে। বাড়ির মহিলারা যে যার কাজ করছে। দিঘি বনের কাছে বসে আছে। নদী কারোর সাথে কোনো কথা বলে না।
কেউ কিছু বললে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অদিতি হাবিব চৌধুরীর ভয়ে নদীর কাছেও যেতে পারছে না, শুধু সুযোগ খুঁজছে কখন হাবিব চৌধুরী বাড়ি থেকে বাইরে যাবে, সেই সুযোগে নদীর সাথে দেখা করবে। আঞ্জুমানের মন ভার, অদিতি জিজ্ঞেস করতে সাহসও পাচ্ছে না। হাসান চৌধুরী কিচেনে এসে বলল, সব যেন ঠিকঠাক হয়, তারা যেন কোনো খুঁত ধরতে না পারে। অদিতি গোল গোল চোখ করে হাসান চৌধুরীকে বলল, কারা বাবা? সায়রা বলল, তোমার অত জেনে কাজ নেই, সবকিছুতে নাক গলালেই নয়। অদিতি কি বেশ বুঝতে পারছে এ বাড়ির কেউ তাকে কিছুই বলবে না, এবার সব ওর নিজেকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুমুলি কেন নদীর কোনো খোঁজ নিতে আসছে না, আর নদী বা কি কি করে সব ভুলে গেল? নিজের ঘরে পায়চারি করছে বারবার অদিতি, অসহ্য লাগছে তার এই সমস্ত কিছু। এই বাড়ির মানুষজন এমন কেন? প্রথম যখন সাইফ অদিতিকে বাড়িতে নিয়ে আসলো তখন এই সমস্যার মুখোমুখি অদিতিও হয়েছে, কিন্তু নিহাতি সাইফের জিদের কাছে কেউ হার মানতে পারেনি। কিন্তু নদীকে সহজ সরল পেয়ে সবাই ওর সাথে চিট করেছে। অদিতির মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, সব যেন চিন্তা করতে পারছে না। এমন সময় সাইফ এলো, হাতে একটি রঙিন প্যাকেট। পেছন আজ থেকে পেছনে জড়িয়ে ধরে প্যাকেটটা অদিতির সামনে রাখলো। কিন্তু অদিতির যে মন ভালো না, কোনো কিছুই তার খুশি লাগছে না আজ। সাইব বরাবরের মতোই অদিতির ঘাড়ে চুমু খেয়ে বলল, আমার বাচ্চা বিড়ালটার কি হলো? এমন মুখ বেজার করে আছে কেন? অদিতি মাথা নিচু করে অভিমানের স্বরে বলল, কিছু না। সাইব শয়তানি করে বলল, না বললে কিন্তু। অদিতির মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন অদিতি বলেনি বলে সাইব জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল। অদিতি মুখ বেঁকিয়ে বলল, আজ খুলে ফেললেও বলবো না। সাইফ আদুরে গলায় বলল, কেন? অদিতি মুখ অন্যদিকে ঘুরিয়েই বলল, বলে লাভ কি? আমার কোনো কথা কেউ কানে নেয় বুঝি? সাইফ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তার স্ত্রীকে, চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে ব্যস্ত। বলেই দেখো না আজ বাড়িতে কারা আসবে। সাইফ অদিতির ঘাড়ে মুখ গুজেই বলল, নদীকে দেখতে আসবে পাত্রপক্ষ। অদিতির মুখ আপনা আপনি হা হয়ে গেল। একটা বিবাহিত মেয়েকে পাত্রপক্ষের সামনে বসানো মতো মন মানসিকতা এই বাড়ির লোকের কি করে হতে পারে? চট করে সাইফের দিকে ঘুরলো অদিতি। আপনারা জানেন না উনি বিবাহিত? সাহেব কি বলার সাইফ কিছু বলার আগেই অদিতি দূরে সরে গেল। একদম ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করবেন না, আপনি না ওনার ভাই, আপনি নিজের ভালোবাসাটা বোঝেন, বোনেরটা কেন বোঝেন না? আপনার উচিত ছিল না নিজের বোনকে সমর্থন করা? সাইফ অদিতির দিকে একটু এগিয়ে আসে, তুমি আগে শোনো আমার কথাটা। কিছু শুনবো না, আমি এক্ষুনি যাব আর নদী আপুকে সব গিয়ে বলে দিব যে আপনি বিবাহিত, আপনাকে এরা অবৈধভাবে বিয়ে দিচ্ছে অন্য জায়গায়। ওনার না হয় কিছু মনে নেই, কিন্তু আপনারা তো সবটা জানেন। একবারও ভেবে দেখেছেন তুমুল ভাইয়া এসে যখন জানবে তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে, তাও আবার অন্য কারোর সাথে, তখন তার কেমন লাগবে? অদিতি রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আর এইসব সহ্য করতে পারবো না, আমি এক্ষুনি গিয়ে সব বলে দিব নদী আপুকে। সাইফও পেছনে পেছনে গেল অদিতিকে থামাতে। অদিতি কথা শোনো, ছেলে মানুষই করো না, শোনো আমার কথা। অদিতি থামছে না, কিচ্ছু শুনবো না আমি। নদী আপু কি করে সব ভুলে গেল? আমি তাকে সব মনে করাবই। সাইফ গিয়ে অদিতির হাতটা ধরে ফেললো। অদিতি এক ঝটকায় সাইফের হাতটা সরিয়ে দিল, ধরবে না আমাকে, ছাড়ুন বলছি, আমি আর সহ্য করব না। সাইফ অদিতিকে থামাতে না পেরে বলেই ফেলল, ও কিছু ভুলে যায়নি অদিতি, ওর সবই মনে আছে। অদিতির পা থেমে গেল, সাইফও থমকে গেল সেখানেই। অদিতির হাত শক্ত করে ধরলো, টানতে টানতে নিয়ে এলো রুমে। অদিতি নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সাইফও চলে যায়। সাইফ টেনে অদিতিকে রুমে এনে দরজাটা বন্ধ করে দেয়। হাড়ি ভাঙবে নাকি, যেখানে সব প্ল্যান মাফিক হচ্ছে? অদিতির চোখ ছোট ছোট করে বলল, আপনিও কথা লুকাচ্ছেন আমার থেকে? বাহ, দারুণ দারুণ। সাইফ কপাল কুঁচকে বলল, তো কি করব? তুমি বাচ্চা মানুষ, তোমাকে সব বলে দেই, তারপর তুমি সবাইকে। চুপ করো বেয়াদব লোক, অসভ্য ব্যাটা ছেলে, নিজের স্ত্রীর কাছে কথা লুকান? আপনার মুখে কচু ঢুকিয়ে দেওয়া উচিত। অদিতির নাকের পাটা লাল হয়ে উঠেছে রাগে, হাসলো।
আচমকা জড়িয়ে ধরলো অদিতিকে। শোনো বিড়ালটা, আমার উপরে ভরসা আছে না বলো? অদিতি ওপর নিচ মাথা নাড়ালো। তাহলে একদম চোখটা বন্ধ করে নিশ্চিন্তে থাকো, আর বাড়ির লোক যেমনটা করছে তুমিও তেমনটাই করো। তুমুল আর নদীকে কেউ আলাদা করতে পারবে না, বুঝেছো? অদিতি নিজেকে ছাড়িয়ে নিল সাইফের কাছ থেকে। না, বুঝিনি। আগে আমার সব প্রশ্নের উত্তর দিবেন, তারপর শান্ত হব। আচ্ছা বলো, নদী আপু কি তাহলে সত্যি কিছু ভুলে যায়নি? সাইফ দুই দিকে মাথা নাড়ে। তাহলে এই নাটক করার মানেটা কি বলুন না আমাকে। সাইফ অদিতির হাতটা টেনে ধরে বিছানায় বসালো, নিজেও বসলো পাশে। এটা তোমাকে আগেই বলতে পারছি না পাখি, শুধু তুমি আমার উপরে ভরসা করে ছেড়ে দাও। অদিতি চোখ মুখ কুঁচকে নিল। তাহলে বলুন, তুমুল ভাইয়া এখন কোথায়? হাসপাতালে। উনি কেমন আছে? এখন আর আসবেই বা কি কবে? খুব তাড়াতাড়ি আসবে ও। আপাতত আজ তুমি একদম চুপ থাকো, যা হচ্ছে শুধু দেখবে, কিছু বলবে না। অদিতি মাথা নিচু করে বলল, আচ্ছা, তবে সব ঠিকঠাক হবে তো? হ্যাঁ। এখন আদর করো। সকাল সকাল লতিফা উঠে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তুজা বাড়িতে নেই। জেবা আর সেই ছেলে কখন চলে গেছে আহ, গ্রাম ছেড়ে তুলে দিতে। তাদের গাড়িতে তুলে দিয়ে এসে মাত্রই ফিরলো বাড়িতে। লতিফা তুজাকে বকাঝকা করছে। তুজা বাইকের চাবি হাতে ঘোরাতে ঘোরাতে বাড়িতে ঢুকলো। মেহেরজান থাকলে হয়তো তার সাথে লেগে যেত এক চোট। তুজা আকবরকে সোফায় বসা দেখলো। দাঁত কেলিয়ে হাসতে হাসতে গিয়ে আকবরের পাশে বসেলো। দিন দিন চেহারা এমন শুকনো ছাগলের মতো হচ্ছে কেন রে? আকবর কবিতার দিকে একবার তাকালো। বাচ্চাটার সামনে কি সব বলতেছো তুজা? সোফায় হেলান দিয়ে বলল, কাল জবরদস্ত একখান স্বপ্ন দেখছি আকবর। আকবর হেসে বলল, কি ছোট সাহেব? দেখলাম তোমার ছোটবেলা। তুমি পুচকে ট্যাপা একটা ঢ্যামনা, টকটকা আকাশি কালার একখান গামছা পিন্দাইছো তোমারে। আকবর শুকনো ঢোক গেল। থাক ছোট সাহেব, আর বলা লাগবে না। আরে শোনো আকবর, তোমারে মুসলমানি করাইতেছে দেখলাম। হাজাম দিয়ে কে জানো? আকবর বলল, আমার জানা লাগবে না ছোট সাহেব, থাক। হাজাম আমি ছিলাম। তোমার পাখিরা কাটতে যাইয়া। লতিফার ধমকে তুজা চুপ হয়ে গেল। কবিতাও হা করে ওদের কথা গিলছে। তুজা গায়ের শালটা মাথায় চড়িয়ে চলে গেল নিজের ঘরে। যাওয়ার সময় আকবরকে একটা উপরন্ত চুমো খেলো। কবিতা তাই দেখে হেসে কুটি কুটি। সিঁড়ি দিয়ে ওঠার সময় তুজার কল আসলো। হ্যাঁ রে, বল। ওপাশ থেকে শোনা যায় সাইফের গম্ভীর গলা। দাদা ভাই আজ নদীকে দেখতে আসবে। তুজা ওখানেই দাঁড়িয়ে পড়লো। আগে বলতে পারিসনি খাটাস কোথাকার। একখান কি আমি যে পারবো ওদের? তোমার আসতে হবে না, আমি আছি তো। দেখিস গড়বড় যেন না হয়। বসার ঘরটা সুন্দর করে গোছগাছ করেছে অদিতি আর চামেলি মিলে। রান্নার কাজ সাইরা আর আঞ্জুমানি দেখছে। পাত্রপক্ষ দুপুর নাগাদ আসবে বলেছে। বেলা প্রায় 12টার কাছাকাছি, তাই কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন তারা। নদীকে রেডি করিয়ে দিচ্ছে দিঘি। নদী আগের মতোই চুপচাপ বসে আছে। এই নিয়ে অবশ্য সায়রা আর হাবিব বেশ চিন্তিত। তারা কি না কি জিজ্ঞেস করে বসবে মেয়েটাকে। নদী আবার ভুলভাল কিছু বলে না দেয়। অদিতি উসখুস করছে। সাইফ তাকে ক্লিয়ার করে কিচ্ছুটি বললও না। সাইফের দিকে তাকিয়ে দেখলো বেশ আইসি ভঙ্গিতে সোফায় বসে কফি খাচ্ছে। অদিতি মনে মনে বকলেও খানিকটা। হাসান চৌধুরী জানালো পাত্রপক্ষ এসে গেছে। অদিতির কপালে ভাঁজ আরো গাঢ় হলো। সাইফ হাসি মুখেই তাদের ওয়েলকাম করলো, টুকটাক কথাও সেরে নিল। পাত্রের সাথে তার মা বাবা আর বোন এসেছে। চারজন বসলো। পাত্রের নাম শাওন। হাবিব চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বলল, বাবা শাওন, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? শাওনকে বেশ ভদ্রই মনে হচ্ছে। স্মিত হেসে বলল, না না আঙ্কেল, আমরা ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। শাওনের মা বলেন, বেয়াই সাহেব আমাদের বৌমাকে নিয়ে আসুন। দিঘি ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, বিয়ের খবর নেই বৌমা? হাসান চৌধুরী হেসে বলেন, হ্যাঁ আনছি বৌমা। দিঘি যাও, নদীকে নিয়ে এসো। অদিতি ছোট করে বলল, আনছি বাবা। দিঘিও গেল অদিতির সাথে। নদী রুমে বসেছিল অদিতি আর দিঘি। নদীকে নিয়ে ড্রয়িং রুমে আসে।
নদীকে বসিয়ে অদিতি আর দিঘি সোফার পেছনে দাঁড়িয়েছিল। দিঘি অদিতির কানে ফিসফিস করে বলল, ভাবি, ছেলের মা মহিলাটা কেমন যেন চারিদিকে চোখ বুলিয়ে দেখছে, মনে হয় এসব জীবনেও দেখেনি। অদিতি ঠোঁট টিপে হাসলো। দিঘিকে কনুই দিয়ে গোতা দিয়ে বলল চুপ থাকতে। সায়রা আর আঞ্জুমান তাদের খাবার পরিবেশন করলো। আরে আরে, এত কিছু লাগবে না তো, আমরা শুধু চা ছাড়া আর কিছুই খাবো না। শাওনের মায়ের কথা শুনে সায়রা বলল, আমি এক্ষুনি বানিয়ে আনছি। দিঘির মাথায় শয়তানি বুদ্ধি এলো, আরে দাঁড়াও মা, তুমি বসো, কথা বলো, আমি আনছি চা। সায়রা হেসে বলল, শাওনের মা দিঘির প্রশংসা করতে ব্যস্ত। আরে বাবিয়ান, আপনার ছোট মেয়েও তো দেখি বেশ গুণী। নদীর দিকে তাকিয়ে বলল, তুমি কোন ক্লাসে পড়েছো মা? নদী কোনো কথা বলল না। মহিলাটা সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, ও কথা বলছে না কেন, আসতে পারি? তুমুলের গলা পেয়ে সবাই দরজার দিকে তাকালো। তুমুল এক গাল হেসে দাঁড়িয়ে আছে। অদিতির চোখ তো ছানা বড়া। আবিব চৌধুরীর রাগ তালুতে চড়ে গেল। হাসান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকে অবাক। তুমুল আর কোনো কথার অপেক্ষা না করে গিয়ে সোফায় বসলো। পাত্রপক্ষের সামনে হাবিব চৌধুরী বেশ অস্বস্তিতে পড়লো। শাওনের বাবা জিজ্ঞেস করলো, ওকে? সাইফ তুমুলের কাঁধে হাত রেখে বলল, আমার বন্ধু। পাত্রের মা বলল, তা বাবা, তোমার মাথায় ব্যান্ডেজ করা কেন? তুমুল মাথা নিচু করে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আসলে আমি সরকার পক্ষের থেকে বিভিন্ন বস্তিতে চাল বিতরণ করি। তো সেখানে বস্তির মহিলারা চাল ডাল নিয়ে কাড়াকাড়ি করছিল, আমি পড়ে গিয়েছিলাম মাঝখানে। একজন আরেকজনকে প্রথমে গামলা বাটি দিয়ে মারছিল, তারপর হাতাহাতি খুন্তি কড়াই সব। এক পর্যায়ে নিজের মাথা ইশারা করে দেখালো তুমুল। পাত্রপক্ষের সবাই সহানুভূতি দেখালো। শাওনের মা করুণার স্বরে বলল, আহারে বাবা, তবুও তুমি কত ভালো কাজ করেছো, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা। নদী পারছে না সবার সামনে হেসে ফেলতে। অদিতি আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। হাবিব চৌধুরী রাগে কিরমির করছে। বাড়িতে লোকজন থাকায় কিচ্ছু বলতে পারছে না তুমুলকে। শাওনের বাবা হাসান চৌধুরীকে বলেন, বেয়াই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করলেই ব্যাস। তুমুল চারিদিকে ঘাড় ঘুরিয়ে সব দেখছে। সকলে একটু অবাক হচ্ছে তুমুলের এমন ব্যবহারে। অদিতির সাথে চোখাচোখি হতেই তুমুল বোকা বোকা হাসলো, হে হে। ভাবি ভালো আছেন? হাসান চৌধুরী বিরক্তি নিয়ে বলল, আচ্ছা, আমরা বিয়ের কথায় আসি। হ্যাঁ, কিন্তু ছেলে মেয়ে তো এখনো একে অপরের সাথে কথা বললো না, জানালোও না তাদের পছন্দ। সংসার তো ওরা করবে, তাই না ভাই সাহেব? বাবার কথাও শাওনও সায় দিল। হ্যাঁ আঙ্কেল, আমার মনে হয় ওনার মানে নদীর সাথে আমার একটু আলাদা কথা বলা উচিত। তুমুল দাঁতে দাঁত পিষে কিরমির করে মনে মনে বলল, শালা, আমার বউয়ের সাথে আলাদা কথা বলবে তুমি? বলাচ্ছি তোমাকে আলাদা কথা। এই শালিটা এখনো আসছে না কেন? ইতিমধ্যেই দিঘি চা নিয়ে এলো। তুমুল হাত বাড়িয়ে একটা কাপ আগে নিয়ে শাওনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ছোট ভাই, আগে চাটা খাবে, তারপর সব কথা। শাওন সৌজন্যমূলক হেসে বলল, থ্যাঙ্কস, বাট আমি চা খাই না। বলেই উঠতে নিলে তুমুল ফের বলল, আচ্ছা তাহলে তোমার চাটা আমিই খেয়ে নিচ্ছি। ছোট বোন, তুমি ছোট ভাইয়ের জন্য একটু কনডেন্স মিল্ক গুড় গুলে ফিডারে ভরে নিয়ে এসো যাও। অদিতি আর দিঘি ফিক করে হেসে ফেলল। শাওন বেশ লজ্জা পেল তুমুলের কথায়। হাবিব চৌধুরী নদীকে বলল, নদী, ওকে নিয়ে ছাদে যাও। নদী আর চোখে একবার তুমুলের দিকে তাকালো। তুমুল চোখের ইশারায় আশ্বস্ত করলো। নদী উঠে গুটি গুটি পায়ে হেঁটে গেল ছাদের দিকে। পিছু পিছু শাওনও গেল। ওরা যেতেই তুমুল পেট চেপে ধরে চিৎকার করলো, আহ! এইরূপ চিৎকারে হকচকিয়ে উঠল সবাই। শাওনের মা বলে, এ কি, কি হলো তোমার? তুমুল চোখ মুখ কুঁচকে বলল, আর বলবেন না, পেটটা খুব মোচড় দিল। হাবিব চৌধুরী বহু কষ্টে নিজের রাগ সংবরণ করলো। সাইফকে বলল, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দিতে। না না আঙ্কেল, ওয়াশরুম লাগবে না, একটু হাওয়া খেলেই আমার পেট ক্লিয়ার হয়ে যাবে। অদিতির দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনাদের ছাদটা কোন দিকে? তুমুলের কথায় সবাই হা করে তাকিয়ে রইল। শাওনের বাবা শাওনের মায়ের কানে কানে বলল, এই ছেলের মাথায় নির্ঘাত সমস্যা আছে, না হলে কে জিজ্ঞেস করে ছাদ কোন দিকে? ছাদ তো ওপরের দিকেই থাকে।
শাওনের মা বিরক্ত হয়ে বলল, তুমি চুপ করো তো, ছেলেটা কিন্তু বেশ সহজ সরল, দেখো না আমাদের রুমকির বিয়েটা দিয়ে দেওয়া যায় কিনা ওর সাথে। শাওনের বাবা গলা খাকারি দিয়ে বলল, ইয়ে বাবা, তুমি কি বিয়ে করেছো? আগে পেটটা ক্লিয়ার করে আসি আঙ্কেল। বলেই আর দেরি করলো না তুমুল, এক দৌড়ে ছাদে চলে গেল। হাবিব চৌধুরী সায়রার দিকে চোখ পাকিয়ে তাকাতেই সায়রা দিঘির দিকে দাঁত কিরমির করে বলল, দাঁড়িয়ে দেখছিস কি? গিয়ে দেখ ছেলেটা কোনো গড়বড় না করে। মায়ের কথা মতো দিঘিও গেল ছাদে। নদী এক পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, শাওন একা একাই বকবক করে চলেছে। এতক্ষণে ওর কলেজের সব বান্ধবী, গার্লফ্রেন্ড সব কথা বলা শেষ, কিন্তু নদী একটা কথাও বলছে না। এর মধ্যে তুমুল এসে হাজির। শাওন বিরক্ত হয়ে বলল, আমরা পার্সোনাল কথা বলতে এসেছি। তো আপনার শার্টে কাক ইয়ে করে দিয়েছে তো। এটাই তুমুল চোখের ইশারায় করতেই শাওন ঘাড় ঘুরিয়ে দেখলো কাঁধে সাদা কিছু একটা লেগেছে। নাক মুখ কুঁচকে বলল, ওয়াশরুম কোথায়? দিঘি এগিয়ে গিয়ে বলল, আসুন আমি নিয়ে যাচ্ছি। শাওনকে দিঘি নিয়ে যেতেই নদী বলল, এখানে কাক কোথা থেকে আসলো? তুমুল দেখালো। নদী গোল গোল চোখ করে ওর দিকে তাকিয়ে আছে, মুগ্ধতার ছেয়ে গেল তুমুলের চোখ জোড়া। আজ কেমন বউ বউ লাগছে নদীকে। কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। নদী অন্য কারোর জন্য সেজেছে ভেবেই তুমুলের মুখটা বিষণ্ণ হয়ে উঠল। যদিও সাজেনি নদী, শুধু সুন্দর একটা জামা পরে মাথায় ওড়না দিয়েছে, তাতেই তাকে এতটা সুন্দর লাগছে তুমুলের চোখে। সায়রা অনেক করে বলেছিল শাড়ি পরতে, কিন্তু নদীর কোনো হেলদোল নেই। আরো মিয়ে পড়েছিল নদী ইচ্ছে করে, কারণ প্রথম শাড়িটা সে তুমুলের জন্যই পরতে চায়। তুমুলের চাহনি দেখে বলল, ওভাবে কি দেখছেন? তুমুল ভুরু গুটিয়ে নিল, আর একটু কাছে এসো। নদী অল্প এগিয়ে আসলো তুমুলের দিকে। তুমুল এখনো সেভাবেই তাকিয়ে আছে। নদী এতদিন পর প্রিয় পুরুষটাকে দেখে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েছে। তুমুল নদীর থুতনি ধরে মুখটা উঁচু করে বলো, সুন্দর করে সেজে গুজে তুমি অন্য কারোর সামনে বসেছো, আমার হৃদয় যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে প্রিয়তমা। তোমার এ কেমন বিচার? নদী আলগোছে জায়গা করে নিল তুমুলের বুকে। তুমুল ধরলো না আজ, কারণ ধরলে আজ আর ছাড়তে মন চাইবে না বুক থেকে। সময় যে খুবই অল্প। তুমুল নদীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলো, আর কয়েকটা দিন, তারপর। আর কথা বলার সুযোগ পেল না দিঘি আর শাওন চলে এলো। সবাই নিচে গেল, সবাই মিষ্টি মুখ করছে। তুমুল চারিদিকে চোখ বুলিয়ে বলল, বাহ, দিন তারিখ ঠিক করা হয়ে গেল এর মধ্যে। সামনের মাসের 2 তারিখে বিয়ের দিন ঠিক করা হলো। মোটামুটি 17 দিন বাকি বিয়ের। তুমুল পাত্রপক্ষের সাথে বেরিয়ে গেল, সাথে গেল সাইফও। সেই দুপুর গড়াতে গেল সাইফ ফিরল রাতে, সবাই ঘুমিয়ে গেছে বাড়ির। তুমুলের আশা নিয়ে একটু গোলযোগ হয়েছিল ওরা ও যাওয়ার পর। অদিতি ব্যালকনিতে বসে আছে সাইফের অপেক্ষায়। আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামবে। সাইফ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিল, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। 1 কাপ কফি আর অদিতিকে নিয়ে ব্যালকনির সোফায় বসলো গিয়ে। তার শখ হয়েছে স্ত্রীকে নিয়ে বৃষ্টি বিলাস করার। বেচারার বউটাও ছোট মানুষ, ঘাড় তেড়ামিতে পেরে উঠে না স্বামীর সাথে। বৃষ্টি নামায় বেশ ঠান্ডা পড়েছে। সাইফ কমফোর্টারে ঢুকিয়ে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল অদিতিকে। অদিতিও কমফোর্টার আর স্বামীর বুকের উষ্ণতায় গুটিয়ে রইল বিড়ালের মতো। সাইফ কফির কাপে চুমুক দিচ্ছে তো একবার অদিতিকে চুমু খাচ্ছে। আচ্ছা বউ, একটা কথা বলো তো, আগে চুমু খাওয়ার বন্ধ করুন, আবার আমার সারা মুখে কফির ঘ্রাণ হয়ে যাচ্ছে তো। সাইফ আরো গাঢ় করে চুমু খেলো অদিতির গালে। অদিতি মনে মনে ভাবলো, পাগলকে নৌকা ডোবানোর কথা মনে করিয়ে দিয়েছে। বলুন, নদীর প্রেমের পূর্ণতা দিতে আপনি এত মরিয়া কেন ম্যাডাম? নদী অদিতি কুঞ্চিত ভুরু যুগল প্রশস্ত হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পূর্ণতা তো দিতেই হবে। তার প্রথম ভালোবাসাকে যে আমি কেড়ে নিয়েছি। রাত্রির দ্বিতীয় প্রহর চলমান।
বাহিরে ঝুম বৃষ্টি, ব্যালকনির স্বচ্ছ কাচে বারবার ছিটে আসছে বৃষ্টির কণা। সেখানে বসে বৃষ্টি বিলাস করছে এক সুখী দম্পতি, যারা একে অপরের পরিপূরক। বাইরের ঠান্ডা আর কম্ফোটারের ভেতরের উষ্ণতায় চোখে ঘুম লেগে আসছিল অদিতির। নিভু নিভু চোখে তাকালো সাইফের মুখপানে। সাইফের মুখ ভার। অদিতির কথাটার মানে সে কিছুই বুঝতে পারেনি, আর না অদিতি বুঝিয়ে বলেছে, তা নিয়ে মুখ বেজার করে বসে আছে। অদিতি নিজের নরম হাতটা সাইফের দাড়িতে বুলিয়ে বলল, কি হলো? মুখটা অমন করে থাকলে আমার বুঝি ভালো লাগে? সাইফ ভুরু কুঞ্চিত করে অদিতির দিকে তাকালো। তুমিও আমার থেকে কথা লুকাও? ইস, আপনি লুকান না বুঝি? আপনি লুকিয়েছেন তাই আমিও লুকাচ্ছি। সাইফের কপালে ভাঁজ গাঢ় হলো। বেশ চালাক আছে অদিতি। যতটা বোকাশোকা ভাবছিল তা মোটেও না। সাইফ হাঁপ ছেড়ে বলল, তোমাকে তো বলেই দিলাম সব, এখন তুমি বলো। অদিতি সাইফের বুকের সাথে আরো মিশে গেল দৃষ্টি বাহিরের বর্ষণে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে হঠাৎ করেই বলে উঠল, নদী আপু আপনাকে ভালোবাসতো। সাইফের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই শরীরের যেন ঝাঁকুনি দিল। বিস্ময়ে চোখ কপালে গেল তার। এ কি বলছে অদিতি? দিঘি, নদী, দিঘি দুজনকে বোনের নজরে দেখেছে ছোট থেকেই। যদিও দিঘি একটু বেশি আপন, আর ভাইয়া ভাইয়া করে ডাকে বেশি। নদী অতটা মিশতো না, কিন্তু নদী তাই বলে সাইফকে ভালোবাসতে পারে? এ হতে পারে না। সাইফ কপট রাগ দেখিয়ে অদিতিকে বলো, তুমি জানো তুমি কি বলছো? এসব ফালতু কথার মানে কি অদিতি? অদিতি জানতো সাইফ জানার পর এমন কিছুই বলবে। অদিতির ভাবনার মাঝে সাইফ আবারও বলল, তুমি কিসের ভিত্তিতে এমন কথা বলছো? না মানে আমি ঠিক বুঝলাম না। সাইফের কথা শেষ হওয়ার আগেই অদিতি বলল, এই জন্যই আপনাকে বলতে চাইনি, তবুও শুনতে চাচ্ছেন। সাইফ বিরক্ত হলো। আচ্ছা বলো। অদিতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেদিন আমাদের বাড়িতে কাবিন করা হলো, তারপর দিন দিঘি আপু মন মেজাজ খুব খারাপ ছিল, আর কিচেনে পানি নিতে এসেছিলাম। আমি বললাম, মুখ বেজার কেন? প্রথমে বলতে চাচ্ছিল না। আমি আরেকটু জোর দিতেই কেঁদে ফেললো। বলল, কাল নদী আপুকে বাসর সাজানোর কথা বলতেই নদী আপু চড় মেরেছে দিঘি আপুকে। আমার খুব অবাক লেগেছিল, এই সামান্য কথায় কেউ কাউকে মারে? তো এতে কি প্রমাণ হলো নদী আমাকে ভালোবাসে? হাউ ক্যান ইউ সে দিস? অদিতির কপাল কুঁচকে বলল, না, তাতে কিছু প্রমাণ হয় না। প্রমাণ তো তখন হলো যখন আমি নদী আপুর ডায়েরি আর তার বান্ধবীর সাথে কথা বলতে শুনলাম। তুমুল ভাইয়া দেখতে আসার আগের দিন নদী আপুর ওই লাল চুলের বান্ধবীটা কল করলো, আমি ধরলাম। উনি বলল, কি রে বেবি, তোকে না বললাম কদিন আমার বাড়িতে এসে থেকে যা? চোখের সামনে সাইফ ভাইয়ার বউ সেজে গুজে ঘুরছে, তোর কি একটুও কষ্ট হয় না? কি দিয়ে তৈরি রে তুই? যাকে ভালোবাসিস এত কাল ধরে, তার বউকে দেখেও হিংসে হয় না তোর? আমি কথা বললাম না কেন? আমি কথা বললাম না কোনো। উনি হ্যালো হ্যালো করেই কলটা কেটে দিল। তারপর আমি ফোনটা নিয়ে আপুকে দেই। আর ডায়েরিটা পেয়েছিলাম কাকিয়া যখন আমাকে আপুর ঘর গোছাতে বলেছিল। অদিতি একটু চুপ করে থাকলো। সাইফ এক মনে অদিতির কথা শুনছে। বলতে বলতে অদিতির চোখের পাতা ভিজে উঠেছে। আঙ্গুল দিয়ে চোখের কার্নিশ মুছে বলল, ডায়েরিটা পড়ে তো আমার হিংসা লাগছিল। কেউ আমার স্বামীকে নিয়ে তার অনুভূতি এভাবে লিখবে? অথচ দেখুন, নদী আপু কত মহান, যাকে কিশোরী বয়স থেকে ভালোবাসে। তার স্ত্রীর প্রতি এতটুকু হিংসা জন্মায়নি। সাইফ বাকরুদ্ধ। অদিতিও চুপ করে আছে। ডায়েরির শেষ কয়েকটা পাতায় আমি তুমুল ভাইয়াকে নিয়ে লেখা দেখলাম। আমি চাই তার এই ভালোবাসা যেন তাকে সুখের সাগরে ভাসিয়ে দেয়। নিজের ভেতরের খুব অপরাধ বোধ কাজ করছিল জানেন। অদিতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে স্বামীকে, যেন ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে। সাইফও নিজ স্ত্রীর কপালে চুমু খেলো। বিশ্বাস করো, সারা জীবন নদীকে নিজের বোন ভেবে এসেছি, তাই ওর হাজার অনুভূতিও আমার ভেতরে পৌঁছাতে পারতো না। আমার অনুভূতির গভীরে পৌঁছেছিল ওই দিন, যেদিন কয়েকজন মেয়ে তোমাকে টেনে এনে আমার সামনে ফেলেছিল। সাইব দম নিল, আবার বলতে শুরু করলো, সেই দিন তোমাকে দেখে কি যে এক অনুভূতি হলো, অমন আগে কখনো হয়নি। পরে একবার হয়েছিল, যেদিন তুমি প্রথম শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামছিলে। অন্য কোনো নারীর প্রতি আমি কখনোই এমন মুগ্ধতা নিয়ে দেখিনি, আর দেখার কথাও চিন্তা করি না।
নদীর প্রেম আমরা দুজন মিলে পূর্ণতা দেব। এখন আমায় একটু ভালোবাসতে দাও বাচ্চা বিড়ালটা। সাইফ আর কথা না বাড়িয়ে কম্পিউটার সহ পাজা কোটে কোলে নিল তুলে নিল অদিতিকে। আজকের বৃষ্টির রাতটা আমাদের ভালোবাসার সাক্ষী হোক প্রিয়তমা। গ্রামের ফুরফুরে হাওয়া গরম এতটা গায়ে লাগে না। তুজার বরাবরের প্রিয় জায়গা হাওরের পাড়। শীতেও এখানে আড্ডা দিচ্ছে, গরমে তো কথাই নেই। পারে তো না খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ফেলে এখানেই পড়ে থাকে। তুজা মাচালের ওপরে লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে বসে আছে। একসাথে একদল ছেলে পোলে। মানিক সিগারেট তুজার ঠোঁটে ধরেছে, টান দেওয়া হলো আবার সরিয়ে নিচ্ছে। বাতাসে এক পাজা ধোঁয়া উড়িয়ে এ, মানিককে বলল, বিয়া করবি মাইনকা? মানিক সিগারেটটা আবারও তুজার ঠোঁটে ধরে বলল, কি যে কন্যা ভাই, আমারে মাইয়া দিব কেডা? তোর জন্য একখান মাইয়া আমি দেখছি রে, পাশের গ্রামের মকবুল চাচার মাইয়া। কালা হইলেও খুব লক্ষ্মী আর ভালা। তোর মায়ের সাথে বোন বউ ভালো। বিয়ার কথা শুনে মানিক খুব লজ্জা পেল, খুশিও হলো খুব অবশ্য। তুজা মানিকের মুচকি মুচকি হাসা দেখে নিজেও হাসলো। মানিকের কাঁধে চাপড় দিয়ে বলো, যা, এই খুশির সংবাদের পর আমার একটু আঁকা বাঁকা মেঠো পথের কোন রূপসী হেঁটে যায় গানের কোমর দুলিয়ে দেখাতো। মানিকের হাসি মুখটা ফের চুপসে গেল। কি কন ভাই, আমি কি মাইয়া নাকি? আমি কেমনে কোমর দুলামো? তুজার পায়ের কাছে বসে থাকা শফিক বলো, ছোট সাহেব আমি কেমন পড়ি? আমি কিন্তু পারি। তাই তাই দেখা। শফিক উঠে দাঁড়িয়ে বলল, গান কেডা গাইব? তুজা মানিকের কাঁধে কনুই ঠেকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আর ওই তোরা গান ধরস না কে? সবাই গোল হয়ে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো আর গান ধরলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। সাথে শফিকের কোমর দোলানো নাচ। যদিও মেয়েদের মতো হবে না, তবুও খারাপ না। তুজা হো হো করে হাসতে লাগলো। হাসি মজার মধ্যেই তুজার চোখে পড়লো এক লোক এক মহিলাকে চুলের মুঠি ধরে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে। তুজা হাত ইশারা করে থামতে বলল সবাইকে। তুজার দৃষ্টি অনুসরণ করে সকলেই সেই দিকে তাকালো। মানিক বলল, ওই হালা আর ভালো হইব না। বউডারে প্রত্যেক দিন মারে ভাই। তুজা ভুরু গুটিয়ে বলল, কে রে এটা? ওই যে মাছ ধরে মানুর বউ সাওয়াল রমিজ এইটা। আর খুব খারাপ ভাই, বউটা হারাটা দিন কাম করে। অহন তো আপনেগো ফ্যাক্টরিতেও কাম লইছে, তাও ধইরা মারে। তুজা মাচাল থেকে নেমে দাঁড়ালো। নিয়ে আয় তো আমার কাছে, বহুত দিন মানুষ মারি না। অরে আইজ ভাব্যের গাড়া গারম, লয় আয়। কয়েকজন ছুটে গিয়ে মহিলাটিকে রমিজের হাত থেকে ছাড়ালো। রমিজকে পিঠ মোড়া করে ধরে এনে তুজার সামনে দাঁড় করায়। তুজা গামছা কোমরে বেঁধে বলল, কিরে, তুই বলে বউ মারস রোজ? রমিজ তুজাকে ভালো মতোই চেনে। ও যে জমের হাতে এসে পড়েছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। না ছোট সাহেব, ওই পরকিয়া করে ওই মিন্টু জাইল্লার সাথে। রমিজের স্ত্রী আহাজারি করে কেঁদে ওঠে, আল্লাহ সইব না ছোট সাহেব, এত বড় মিথ্যা অপবাদ দিতাছে উনি আমারে। হ্যাঁ, কাম কাজ তো করেই না, নেশা পিন্না কইরা আইয়া আমারে রোজ বিডায়। তোজা ধমকে উঠল মহিলাকে, এতদিন ধইরা বাল ফালাইতে মাইর খাইতেছ, প্রধান বাড়ি কি চেনো না? রমিজের গলায় গামছা পেঁচিয়ে ধরে বলো, আরো মারবি বউ? না না, জীবনেও না। আর কোনোদিন মারতাম না ছোট সাহেব। তুজা বলো, বুঝিস, আর কোনোদিন এই কথা আমার কানে গেলে কিন্তু তোর মাথাটা হাওরের পাড়ে থাকবো আর দেহটা ফালাইয়া দিমু মণিপুর জঙ্গলে। রমিজ আকুতি করে বলল, জীবনেও মারুম না আর ছোট সাহেব, আমারে ক্ষমা কইরা দেন। তুজা চেঁচিয়ে সবাইকে বলল, শুনছস সবাই, ওই ভালা হইয়া গেছে। এই খুশিতে আমারে নাচা গানা হইব। আর এইবার রমিজ নাচবো। এই তোরা গান ধর।